কি একটা যুগ আসছে, মানুষ কথা দিয়ে কথা রাখতে চায় না। মানুষ কথা দিয়ে কথা না রাখলেও আমি কিন্তু ঠিকই চলে আসছি আপনাদের কথা রাখার জন্য। বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে লিস্ট অফ হেডিংয়ের পুরো সলিউশন দিব, মানে এক ফাইলে সব সমস্যার সমাধান। যারা রিসেন্ট এক্সাম দিবেন তাদের জন্য কিন্তু আরেকটা ভিডিও আছে যেটাতে আমি অ্যাডভান্স লেভেলের ভিডিও বানাইছি, আপনি কিন্তু ওটা দেখতে পারেন। আর যারা মাত্র রিডিং শুরু করেছেন, মনে হচ্ছে রিডিং তো মানে রিডিংয়ের মধ্যে যে লিস্ট অফ হেডিং একটা কাইস্টে টাইপের কোশ্চেন, এই কোশ্চেন সলভ করব এক ভিডিওতে, তাহলে চলেন আল্লাহর নামে শুরু করে দিই। আসেন বুঝালই কাহিনীটা কি। তার মানে লিস্ট অফ হেডিংয়ের কিছু কাহিনী আছে, সেই কাহিনীটা আগে আমরা বুঝি। এখানে দেখেন এটা একটা প্যাসেজ, রিডিং প্যাসেজ, তাই না? এই পুরো এন্টায়ার যে প্যাসেজটা, এই প্যাসেজের হেডিং কি? এইটা রোবটস অ্যাট ওয়ার্ক। তাহলে তো পাইয়া গেছি, তাই না? আর তো লাগবে না। না, এখানে দেখেন কতগুলো প্যারাগ্রাফ আছে। ওরা বলতেছে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আপনাকে আলাদা আলাদা হেডিং বের করতে হবে। কোথা থেকে? এই জায়গা থেকে। কি কঠিন মনে হচ্ছে? একদমই না, সহজ। কারণ দেখেন এই এন্টায়ার প্যারার একটা হেডিং বের করাটা যত কঠিন, কিন্তু ছোট ছোট প্যারার কিন্তু হেডিং এখানে দেওয়া আছে, এটা বের করা আরও সহজ। আসেন আমরা একটু আরও সুন্দর করে বুঝিয়ে লই। এখানে দেখেন 27 নম্বর প্রশ্নের জন্য বলছে, ভাই তুমি প্যারাগ্রাফ এ পড়ো, মানে আমাকে বলে দিচ্ছে তুমি প্যারাগ্রাফ এ পড়ো। পড়ার পরে এই এ প্যারা পড়ে আপনি মানে কতটুকু বুঝলেন বা তুমি কতটুকু বুঝলা, এর একটা সুন্দর এখানে সামারি বা হেডিং দেয়া আছে। এই জায়গাতে দেখেন, এই যে বলাই আছে লিস্ট অফ হেডিং। আপনি প্যারাগ্রাফ এ পড়লেন, পড়ার পরে আপনার কাছে মনে হইলো 5 নাম্বারটা তো সুন্দর ম্যাচ করতেছে, এটাই তো সামারি, তাই না? তাহলে আপনি এই যে 27-এর অ্যান্সারটা কি লিখবেন? এখানে 5, অ্যান্সারটা হচ্ছে 5। এই জামানার পোলাপান কিন্তু বেশ পুংটা আছে, মুরব্বীদের কথা একদমই শুনতে চায় না। দেখছেন মুরব্বীর কথা বলতে বলতে মুরব্বী আমার দিকে কেমনে তাকাইছে, মুরব্বী ওয়েট ওয়েট। মুরব্বীদের কথা লিস্ট অফ হেডিং সলভ করতে হলে কিন্তু শুনতে হইব, ঠিক আছে? প্রথমে দুইটা কথা দিয়ে শুরু করি, আসেন। প্রথম কথাটা হচ্ছে টাইটেলের গভীরতা বুঝতে হবে, এবং 2 নম্বর কথা হচ্ছে হাইলাইট দ্য কিওয়ার্ড। তার মানে কি, টাইটেল যেটা দেয়া আছে লিস্ট অফ হেডিংয়ে, ওর গভীরতা সুন্দর করে বুঝতে হবে এবং হাইলাইট করতে হবে প্রত্যেকটা লিস্ট অফ হেডিংয়ের যেই অপশনসগুলো আছে। এখানে খেয়াল করে দেখুন, এখানে বলছে লিস্ট অফ হেডিংয়ে ট্রাইড অ্যান্ড টেস্টেড সলিউশনস। তার মানে এখানে আলোচনা করবে, মানে যে প্যারাতেই আলোচনা করবে ওই প্যারাতে সলিউশন নিয়ে আলোচনা করবে। 2 নম্বর কথাটা দেখেন, কোঅপারেশন বিনিথ দ্য ওয়েবস। তার মানে কোঅপারেশন মানে কি? সহযোগিতা, সমন্বয়। বিনিথ দ্য ওয়েবস মানে ঢেউয়ের নিচে যে সমন্বয় বা সহযোগিতার কথা বলতেছে। আপনি এখানে ওয়েবস এবং কোঅপারেশন কথাটা খুব ভালোভাবে বুঝবেন এবং মাথায় রাখবেন। পরটা দেখেন 3 নম্বরে বলছে ওয়ার্কিং টু লেসেন দ্য প্রবলেমস। এই জায়গায় কিন্তু আবার সমস্যাগুলো নিয়ে কথা বলছে। একটা জিনিস বুঝতে পারতেছেন, সমস্যা থাকবে, ওটার আবার সলিউশনও কিন্তু থাকবে। তার মানে প্রথমেই তার সলিউশন আলোচনা করবে না। একটা প্যারাগ্রাফে নর্মালি কি করে, আগে প্রবলেম আলোচনা করে, পরে কি করে, ওটার সলিউশন আলোচনা করে। এবার দেখেন 4 নম্বরটায় বলছে ডিসএগ্রিমেন্ট, হ্যাঁ, অ্যাবাউট দ্য অ্যাকিউরেসি অফ আ সার্টেন ফ্রেজ। তার মানে কোনো কিছুর সাথে দ্বিমত পোষণ করবে, মানে মতের মিল হবে না। ওকে, তার মানে ডিসএগ্রিমেন্ট কথাটাকে আমি কি করলাম, এটা বুঝলাম এবং হাইলাইট করলাম। সাথে সাথে কি করলাম, হাইলাইট করলাম। আবার দেখেন এখানে একটা সার্টেন ফ্রেজ, এটাকেও কিন্তু কি করলাম, বোঝার সাথে সাথে হাইলাইট করে ফেললাম। টু ক্লিয়ার এডুকেশনাল গোলস। এখানে দেখেন গোলস মিনিমাম কয়টা, 2টা গোলের কথা বলবে। আবার হচ্ছে এখানে দেখেন টুটাকেও আমি কি করলাম, বোঝার সাথে সাথে হাইলাইট করলাম, টু এডুকেশনাল গোলস। 6 নম্বরটা দেখেন প্রমোটিং হোপ। এখানে আবার আশার কথা বলতেছে। তার মানে এই যে দেখেন আমি যখন পড়তেছি, পড়ার সাথে সাথে এটাকে সুন্দর করে নিজের মতো করে বুঝতেছি। রিডিং মানেই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আপনি যখন পড়বেন মুরব্বীদের 2টা কথা মনে রাখবেন, নইলে কিন্তু মুরব্বী এইভাবেই আপনার দিকে তাকাবে। লিস্ট অফ হেডিং এমনও আপনাকে মুরব্বীদের কথা শুনতেই হইব। এখানে খেয়াল করে দেখেন 7 নম্বরে বলছে ওয়ার্নিং। তার মানে বিপদের কোনো কথাবার্তা এখানে আলোচনা হবে কোনো একটা প্যারায়, অফ ফার্দার ট্রাবল অ্যাহেড। তার মানে আসন্ন যে সমস্যাগুলো, কি কি বিপদ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে। এবার ওকে, আমি বুঝলাম, মুরব্বীদের কথা শুনে সুন্দর করে বুঝলাম, টাইটেলের গভীরতা বুঝলাম এবং হাইলাইট করলাম। এখন আমাকে বলছে সি প্যারা পড়ে এই যে লিস্ট অফ হেডিংগুলো আছে এর মধ্যে পারফেক্ট যে অপশনটা ম্যাচ করে সেটা আপনি লেখেন। এখন আমরা একটু পড়ব। এখানে দেখেন অ্যাজ আ রেজাল্ট কোরাল রেপস। এখন কোরাল রেপসটা কি? কোরাল রেপস হচ্ছে দেখেন এই যে প্রবাল প্রাচীর, সমুদ্রের এগুলো থাকে, এগুলো জমা হয়ে হয়ে আস্তে আস্তে এরকম আকৃতি ধারণ করে। আবার একটু চলেন, কোরাল রেপস আর অফেন ডেসক্রাইব অ্যাজ দ্য রেইন ফরেস্ট অফ দ্য সি। এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এটা একটা কি, রেইন ফরেস্ট অফ দ্য সি, সমুদ্রের ভেতরে যে রেইন ফরেস্টটা আছে ওটা। দো দ্য কম্পারিজন ইজ ডিসমিসড বাই সাম ন্যাচারালিস্টিক ইনক্লুডিং ডেভিড অ্যাটেনবরো। এটা একটা ব্যক্তির নাম। এখন এখানে দেখেন ইনভার্টেড কমা দিয়ে এখানে বলছে যে পিপল সে
ইউ ক্যানট বিট দ্য রেইন ফরেস্ট। মানুষ বলতেছে যে তুমি কি করতে পারবা না, রেইন ফরেস্টকে বিট করতে পারবা না, মানে পরাজিত করতে পারবা না। বাট দ্যাট ইজ সিম্পলি নট ট্রু। এই যে আগের যে কথাগুলো বললো, বাট দিয়ে এই কথাটাকে আবার চেঞ্জ করে দিল, এটা সিম্পলি কি না, ট্রু না, মানে সত্য না। ঠিক আছে, মানুষ রেইন ফরেস্টকে বিট করতে পারবে না, এই যে কথাটা অ্যাটেন ব্রো ওর আবার বলতেছে কি এই কথাটা সত্য না। তার মানে দেখেন এই যে ডিসএগ্রিমেন্ট কি করলো, ওর সাথে অসঙ্গতি প্রকাশ করছে অ্যাবাউট দ্য অ্যাকুরেসি অফ আ সার্টেন ফ্রেজ। আর সার্টেন ফ্রেজ বলতে এখানে রেইন ফরেস্ট অফ দ্য সি বোঝাচ্ছে। সো সি প্যারার জন্য পারফেক্ট অপশনটা হচ্ছে 4, আইভি, যেটা 4 নম্বর অপশনটা কিন্তু সুন্দর করে ম্যাচ করে। আসেন বুঝে লই মুরব্বীরা আর কি কয়। মুরব্বীরা কয় অর্থের দিকে নজর দিন, শব্দের দিকে না। আমরা যে কাজটা করব, কখনোই ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করব না, লিস্ট অফ হেডিংয়ের ওয়ার্ড আবার প্যাসেজের ওয়ার্ড কিন্তু ম্যাচ করব না। কি করব, অর্থের দিকে নজর দিব, এরকম একটা অপশন দেখি, তাহলে মুরব্বীরা কিন্তু ভুল কথা বলে না, কারণ এমনি তার মুরব্বী হয় নাই, তাই না। এখানে দেখেন আমি এই যে প্যারাগ্রাফটা, এখানে ফাইন্যান্স কথাটা 1 নম্বরে পাওয়ার কারণ এখানে দেখেন এই যে টাকা পয়সার বিষয় টিষয় আছে, আপনি এখন ওয়ার্ড বাই ওয়ার্ড যদি ম্যাচ করেন তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তাহলে আমার করণীয়টা কি, কি মিনিং ম্যাচ করতে হবে, কি করতে হবে, সব অর্থের ম্যাচ করতে হবে, অর্থের সাথে মিলাতে হবে। এখন আমি দেখেন এখানে বলা আছে, এই যে একটু হাইলাইট করছে আপনাদের বোঝানোর সুবিধার্থে, পুরোটা পড়ে, উই আর আ ভেঞ্চার উইথ আ সোশ্যাল মিশন। তার মানে আমরা একটা সামাজিক কাজের মিশনে আছি। ঠিক আছে, এরপর আবার দেখেন হিউম্যানিটেরিয়ান সেক্টর, মানে মানুষকে নিয়ে কাজ করে এরকম একটা সোশ্যাল মিশনে আছে। সো অপশনটা কিন্তু এখানে 8 নম্বরটা ম্যাচ করছে, প্রফিট নট দ্য প্রাইমারি গোল। এই যে আমি এটুকু পড়লাম, পড়ার পরে বুঝলাম এই প্যারাতে মূলত বলতেছে যে কাজগুলো করতেছে এটা একটা মানুষের কল্যাণে সোশ্যাল মিশনের কাজ, যেখানে প্রফিট কোনো প্রাইমারি লক্ষ্য না, এখানে প্রফিট করার চিন্তাও করা যাবে না। এখানে বলতেছে যে প্রফিট নট দ্য প্রাইমারি গোল। এই প্যারার সাথে এই হেডিংটা পারফেক্টলি কি করে, ম্যাচ করে। অলরাইট, বুঝতেছি। একটা এক্সাম্পল আপনারা অনেকে হয়তো বুঝতে পারতেছেন না, আরও কয়েকটা এক্সাম্পল দিই, খুব সহজে বুঝতে পারবেন। যদি হেডিংয়ে এই শব্দগুলো আপনি পান, ঠিক আছে, এটার প্যারাফ্রেজ অথবা প্যারাফ্রেজ করতে পারে অথবা সিনোনিম দিয়ে প্যারাফ্রেজ করতে পারে। হ্যাঁ, যেমন প্রোস, মেরিটস, অ্যাসেট, ভ্যালু, ফেভারেবল, ইম্প্যাক্ট, ইউজফুলনেস। আবার মেজার্স, ধরেন আপনি হেডিংয়ে মেজার্স আন্ডারলাইন করছেন, আপনি প্যারাগ্রাফ পড়তে গিয়ে স্ট্র্যাটেজি, অ্যাপ্রোচ, পলিসি, ইনিশিয়েটিভ, অ্যাকশন প্ল্যান, কাউন্টার মেজার, এই শব্দগুলো যখন পাবেন হাইলাইট করবেন, করার পরে প্যারাগ্রাফের সাথে হেডিংটা ম্যাচ করবেন। এটা কার কথা বলেন তো, মুরব্বীদের কথা। কি মনে হচ্ছে না যে একটু স্ক্রিনশট নেই? স্ক্রিনশট কেন নেবেন ভাই? এই কয়টা নিয়ে কি আপনার হবে? আপনি ক্যামব্রিজ মানে আইএলসে ভালো স্কোর করতে পারবেন? পারবেন না। আমরা সুন্দর করে আপনার জন্য সাজিয়ে রেখেছি এরকম অনেকগুলো একটা লিস্ট। যদি পেতে চান তাহলে কি করতে হবে, লেখেন আই ওয়ান্ট দ্য লিস্ট, কমেন্টে লিখলে সাথে সাথে আপনাদেরকে আমরা কি করব, এই লিস্টটা আপনাদেরকে দিয়ে দিব এবং ফ্রিতে দিয়ে দিব। আপনি পড়েন, শিখেন। আসেন দেখি মুরব্বীরা আর কি কয়। মুরব্বীরা বলতেছে প্রতিটি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি একটা প্যারা যখন পড়া শুরু করবেন, প্রথম সেন্টেন্সটা কি নিয়ে রাইটার লিখতেছে ও সম্পর্কে সুন্দর একটা ধারণা দিবে, যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলি। পরের যে সেন্টেন্সগুলো হবে ওই টপিক সেন্টেন্সটাকে সাপোর্টিং আইডিয়া দিয়ে দিয়ে বড় করবে, এবং শেষের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা একটা ইতি মানে কনক্লুশন টানবে। রাইটার একটা পুরো প্যারার কনক্লুশন এখানে টানবে। চলুন আমরা একটু পড়ি। দেখেন, দ্য ব্যারিয়াল চেম্বার অফ দ্য টম্ব ওয়ার দ্য কিংস বডি ওয়াজ লেড টু রেস্ট ওয়াজ ডাগ বিনিথ দ্য বেস অফ দ্য পিরামিড। এখানে খেয়াল করে দেখেন, এই যে সমাধিস্থলটা, যেখানে এই কিংয়ের বডিটা, রাজার বডিটাকে কি করা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে, মানে কবর দেওয়া হয়েছে, ওয়াজ ডাগ বিনিথ দ্য বেস অফ দ্য পিরামিড, এই পিরামিডের একদম বেসমেন্টের নিচে। ওকে, এইটা আবার কি, সারাউন্ডেড বাই আ ভ্যাস্ট মেজ অফ লং টানেলস, অনেকগুলো মানে গোলক ধাঁধার মধ্যে দিয়ে এটাকে কি করা হয়েছে, জাস্ট রাজার কবরের পাশে অনেকগুলো গোলক ধাঁধার মধ্যে ভ্যাসেলস দিয়ে করছে, যাতে করে কি হয়, দেখেন, হ্যাড রুমস অফ দেম টু ডিসকারেজ রোবার্স, যাতে করে রোবার্সদেরকে, ডাকাতদেরকে নিরুৎসাহিত করার জন্য এই কাজটা করছে, গোলক ধাঁধা দিয়ে, যাতে করে ঢুকলে বের হতে না পারে বা ওরা যেন সাহসটাও না করে। এরপরটা বলছে দেখেন, ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস ডিসকভারিজ, যতগুলো ডিসকভারিজ আছে এর মধ্যে সবচেয়ে রহস্যজনক এটা, ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড ওয়াজ আ লার্জ নাম্বার অফ স্টোন ভ্যাসেলস। সবচেয়ে বেশি ছিল কি, এই স্টোন ভ্যাসেলস। ভ্যাসেল মানে হচ্ছে যে পাত্র আছে না, এই পাত্র টাইপের, হ্যাঁ আমরা কলসি বলি, আবার এক ভ্যাসেল মানে কিন্তু জাহাজকেও বোঝায়। সো এগুলো দিয়ে তৈরি। এবার দেখেন,
এই যে শব্দটা, রাজার বডিটাকে সুরক্ষিত রাখার জন্য পিরামিডের নিচে তারা কবরস্থ করলো এবং ওটাকে অনেকগুলো ভ্যাসেল দিয়ে এমনভাবে বানালো যাতে করে যারা ডাকাত বা যারা এটাকে চুরি করার সম্ভাবনা আছে তারা যেন গোলক ধাঁধায় পড়ে যায়। ঠিক আছে, এবার পরের দেখেন লাস্টের সেন্টেন্সটাতে কি বলছে, কনক্লুশন, দেয়ার আর আদার হিস্টোরিয়ানস, অন্যান্য যারা হিস্টোরিয়ান আছে, হাউএভার হু ক্লেইম দ্য ভেসেলস ওয়ার ডাম্পড into the shafts as yet another attempt to prevent grave robbers from the getting to the king's burial chamber। তার মানে এই আইডিয়াটাকে এটা আবার সাপোর্ট করতেছে যে অন্যান্য হিস্টোরিয়ানরাও কি করতেছে, যাই হোক দাবি করতেছে যে হ্যাঁ ঘটনাটা সত্য, যে এগুলো দেয়া হয়েছিল মূলত ডাকাতদেরকে নিরুৎসাহিত করার জন্য। ঠিক আছে, এবার দেখেন এখানে বলছে দ্য এরিয়াস, এরিয়া বলতে কি পিরামিডের ওই জায়গাটা বোঝাচ্ছে, অ্যান্ড আর্টফেটস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। তার মানে এই যে আর্টফেটস বলতে এই যেখানে অনেকগুলো কি করছে, যে বাস্ট মেইজ অফ টানেলস এগুলো দিয়ে, যে কলসি টলসি জার টার দিয়ে এমনভাবে বানাইছে যাতে করে ডাকাতরা গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়, ভয় মানে ঢুকলে যেন বের হতে না পারে। ঠিক আছে, আটকা পড়ে যায়, এই জন্য বানাইছে। সো এটার অ্যান্সারটা হচ্ছে 1 নাম্বার। কি বুঝাইতে পারছি না? দেখেন মুরব্বীরা যা বলে তা কিন্তু ভালোই বলে। লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে মুরব্বীদের কথা শোনাটা খুবই জরুরি। চলেন দেখি আর কি বলে। ওরা বলছে সহজে পেয়ে গেলেই উত্তর হিসেবে নিতে যাইয়েন না। তার মানে গত ভিডিওতে বলছিলাম চকচক করলেই শোনা হয় না। ঠিক আছে, খেয়াল করে দেখেন আমরা হেডিংয়ে এখানে দেখেন অনেকগুলো দেশের নাম আছে, হল্যান্ড আছে, ফ্রান্স আছে, চায়না আছে। আপনি প্যারাগ্রাফে ধরেন এক নজরে স্ক্যান করলেন, তাকিয়ে দেখলেন ওয়াও এখানে ফ্রান্স আছে, হল্যান্ড আছে, চায়না আছে। তার মানে এই বি প্যারার অ্যান্সারটা কি তাহলে 5? না, ওই যে বললাম না সহজে পেয়ে গেলে অ্যান্সারটা নেবেন না। তার মানে এরা কিন্তু আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কিভাবে যাচাই বাছাই করবেন, খেয়াল করেন। এই যে প্যারাটা আপনি পড়তেছেন, যে পড়তে পড়তে দেখেন দেয়ার আর অ্যাবাউট 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, অনেকগুলো ফ্যাক্টরের কথা এখানে আলোচনা করছে, অ্যান্ড অল অফ দেম নিডেড টু বি প্রেজেন্ট বিফোর দ্য রেভুলেশন ক্যান হ্যাপেন। ইন্ডাস্ট্রি টু টেক অফ, চিপ লেবার, ট্রান্সপোর্ট, মার্কেট ড্রাইভেন ইকোনমি, পলিটিক্যাল সিস্টেমস। তার মানে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে এখানে আলোচনা করছে। সো এইটার ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এইটা 8 নাম্বার। কন্ডিশনস, খেয়াল করে দেখুন এখানে দেয়ার আর অ্যাবাউট 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, তার মানে অনেকগুলো কন্ডিশনের কথা বলছে, রিকোয়ার্স ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য অনেকগুলো ফ্যাক্টর দরকার। তো বি প্যারার অ্যান্সারটা হচ্ছে 8। আসেন বুঝে লই মুরব্বীরা আর কি কয়। বাই দ্য ওয়ে, মুরব্বী বলতে এখানে কিন্তু এটা বুঝাচ্ছি যে আইএলস ফিল্ডে যারা 15 বা 20 বছর বা তারও অধিক সময় ধরে এই ফিল্ডে কাজ করছে এবং অনেক স্টুডেন্টদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে, তাদেরকে কিন্তু বুঝিয়েছি। এই যে ওনাদের কথাগুলো একদমই কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে, তার মানে মানতে হবে। যদি মানেন তাহলে লিস্ট অফ হেডিং আপনার জন্য কি হবে, পানির মতো সহজ মনে হবে। তাহলে ওনারা বলতেছে সিঙ্গুলার এবং প্লুরালগুলো সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। তার মানে আপনি যখন হেডিংস দেখতেছেন, হেডিংটাকে হাইলাইট করতেছেন, সিঙ্গুলার এবং প্লুরাল খুব ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে, চলেন একটা এক্সাম্পল দেই, সিঙ্গুলারেরও দিব প্লুরালেরও দিব, যাতে করে আপনি সহজে কি করতে পারেন, বুঝতে পারেন। এই প্যারার ক্ষেত্রে খেয়াল করুন, আগে হেডিংসগুলো দেখি। দেখেন এখানে হেডিংসে এই যে 3 নম্বরে বলছে কমন বিলিফ, সিঙ্গুলার একটা কথা, একটা বিশ্বাস, আর নিউ রুট, এখানেও দেখেন সিঙ্গুলার একটা নতুন রাস্তার কথা বলতেছে। আমি এই প্যারা পড়লাম, পড়তে পড়তে গিয়ে দেখতে পাচ্ছি আর ট্রাক হ্যাড রিসেন্টলি বিন ব্লাস্টেড ডাউন। তার মানে এ মিলে গেছে, ওকে ফাইন। নিউ এখানে বলছে রিসেন্টলি, নিউটা কি রিসেন্টলি, আবার এখানে বলছে রুট, এখানে বলছে কি ট্রাক। তার মানে আপনি এইভাবে যদি ম্যাচ করেন, সিঙ্গুলার ম্যাচ করেন, তাহলে কিন্তু খুব সহজেই হেডিং ম্যাচ করতে পারবেন। চলেন আরও একটা উদাহরণ দেখি। এখানে দেখেন হেডিংসে এই যে 9 নম্বর হেডিংটার ক্ষেত্রে এভিডেন্স দ্যাট হ্যাজ আ সার্টেন অ্যাপ্রোচ ক্যান হ্যাভ মোর ডিসঅ্যাডভান্টেজেস দেন অ্যাডভান্টেজেস। তার মানে দেখেন এই যে ডিসঅ্যাডভান্টেজেস, তার মানে কি প্লুরাল, অনেকগুলো অসুবিধা, অ্যাটলিস্ট 2 বা তার বেশি অসুবিধার কথা নিয়ে আলোচনা করবে। পরটা বলছে কি অ্যাডভান্টেজেস, সুবিধাগুলোর কথা আলোচনা করবে। এখানে দেখেন এভিডেন্স বলতেছে রিসেন্ট স্টাডিজ শোস, এই সম্প্রতি গবেষণাটা দেখাইতেছে, ওকে মিলে গেল। এখন সুবিধাগুলো কি কি, আচ্ছা অসুবিধাগুলো কি কি দেখেন, ডিমিনিশিং রিটার্নস একটা অসুবিধা, ইউজফুলনেস একটা অসুবিধা, কমে যাচ্ছে, রিডিউস একটা অসুবিধা। তার মানে ডিসঅ্যাডভান্টেজেস, এখানে আউটওয়ে মানে হচ্ছে ছাড়িয়ে যায়, আউটওয়ে মানে হচ্ছে ছাড়িয়ে যায়, মানে এখানে দেন। ঠিক আছে, দ্য বেনিফিট সুবিধাগুলো, তার সুবিধাগুলোকে কি করে, অসুবিধাগুলোকে ছাড়িয়ে যায়। তার মানে এখানে অনেকগুলো অসুবিধার কথা আলোচনা করেছে যেগুলো সুবিধাটাকে ছাড়িয়ে যায়। সো আপনি এইভাবেও যদি ম্যাচ করেন খুব সহজেই হেডিংটা মেলাতে পারবেন। কি মনে হচ্ছে লিস্ট অফ হেডিং সহজ না?
আরও সহজ করে দেওয়ার জন্য আরও কিছু কথা বলবো, চলেন দেখি। কন্ট্রাস্টিং আইডিয়া, কন্ট্রাস্টিং আইডিয়াটা কি? আগে একটা পজিটিভ কথা বলেছে, পরে একটা নেগেটিভ কথা বলবে। এই দুইটা কথাকে বা দুইটা সেন্টেন্সকে জোড়া দেওয়ার জন্য ওরা ব্যবহার করতে পারে হাউএভার। হ্যাঁ, ধরেন আগে সুবিধা আলোচনা করছে, এখন আপনি অসুবিধা কিছু বলতে চান, কী দিয়ে বলবেন? হাউএভার, অন দি আদার হ্যান্ড, এগুলো দিয়েই তো বলবেন। আচ্ছা, বাট, অলদো, ডেসপাইট, আনফর্চুনেটলি, এই শব্দগুলোর পরের লাইন খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যান্সারগুলো কিন্তু নর্মালি এর পরেই লুকায়া থাকে। হ্যাঁ, হাইফেন, কোলন এর লাইনগুলো গুরুত্বপূর্ণ, এটা আপনি খেয়াল রাখবেন। একটি প্যারা পড়ার পর যদি হেডিং না মিলাইতে পারেন, পরের প্যারায় চলে যাবেন। ঠিক আছে, ওইটা নিয়ে বসে থাকার দরকার নাই যে না আমাকে এটা করতেই হবে, আমি তো খুবই ভালো, এই জিদ করার দরকার নেই। আপনি একটু নিজেকে কি সহনীয় পর্যায়ে রেখে পরের প্যারায় চলে যাবেন। চলেন আমরা এগুলো দিয়ে একটা করে এক্সাম্পল দেখাই, যাতে করে আপনি সহজে হেডিং ম্যাচ করতে পারেন। এখানে দেখেন, ডি প্যারার জন্য অপশন আমরা আগে থেকে হাইলাইট করে নিয়েছি। এখানে আমরা একটু হেডিংটা একটু আগে পড়ি। বলছে আ ওয়ার্নিং অফ ফার্দার ট্রাবল অ্যাহেড, তার মানে সামনে যে বিপদ আসতেছে এটার একটা ওয়ার্নিং তারা দিয়েছে। আমরা একটু পড়ি। আনফর্চুনেটলি, এই যে কী আছে বলেন তো? আমি বলেছিলাম আনফর্চুনেটলি, হাউএভার, বাট। হ্যাঁ, এই শব্দগুলোর পরের প্যারাটা মানে পরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আনফর্চুনেটলি আছে, আমরা পড়ছি দিস ম্যাজেস্টিক সাইটস। এই প্যারাটা মূলত নিয়েছি ওই যে কোরাল রেপস থেকে। হ্যাঁ, এই বই থেকে নিয়েছি। দিস ম্যাজেস্টিক সাইটস আর নাও আন্ডার ভেরি সিরিয়াস থ্রেট। তার মানে এই যে দর্শনীয় সাইটগুলো, দৃশ্যগুলো, এগুলো কি আছে? যে সমুদ্রের নিচে যেগুলো থাকে কোরাল রেপসে, এগুলো হচ্ছে আন্ডার ভেরি সিরিয়াস থ্রেট। তার মানে কি? এগুলো হচ্ছে একটা ওয়ার্নিং কি না? পরে বলছে উইথ দ্য মোস্ট ইমিডিয়েট প্রবলেম কামিং। আর লাগবে না, আপনি না পড়লেও এখন পারবেন। ইমিডিয়েট মানে কি? এখানে হচ্ছে একদম ফার্দার ট্রাবল অ্যাহেড, ইমিডিয়েট প্রবলেম কামিং, তার মানে সম্মুখ বিপদ ঘটতে যাচ্ছে। ঠিক আছে, পরের লাইন দিয়ে বলছে যে ইন দ্য ইনফর্ম অফ থার্মাল স্ট্রেস, রাইজিং ওয়াশন টেম্পারেচার্স আর ট্রিগারিং ব্লিচিং ইভেন্টস দ্যাট স্ট্রিপস রেপস অফ দেয়ার কালার অ্যান্ড ইভেনচুয়ালি কিল দেম। তার মানে এগুলো কালার নষ্ট করতে পারে, আবার এগুলোকে মেরেও ফেলতে পারে, এরকম কথা বলছে। তার মানে আমাদের এই ডি প্যারার জন্য অপশনটা ম্যাচ, অ্যান্সারটা নিচ্ছি হচ্ছে কত? 7। খেয়াল করে দেখুন এখানে কি আছে? আনফর্চুনেটলি আছে। এই জন্য আমি এই লাইনটা, আনফর্চুনেটলি পরের লাইনটা খুব গুরুত্ব সহকারে পড়লাম। এবার আসেন, আপনি যদি কুল কিনারা না পান, ধরেন আপনি প্যারাগ্রাফ পড়েছেন, হেডিং ম্যাচ করতে পারতেছেন না, তাহলে কি করবেন? অবশ্যই আপনি এলিমিনেটরি এই প্রসেসটা ফলো করবেন, মানে বাদ দিয়ে দিবেন। অপশন আগে বাদ দিবেন, কেটে দিবেন যে না এটা নিয়ে প্যারাগ্রাফে কোনো কথা হয় নাই, বাদ বাদ বাদ, এরকম বাদ দিতে দিতে যখন দেখবেন 2টা বা 3টা অপশন আছে, তখন আপনি আবার একটু প্যারাগ্রাফটা পড়বেন, পড়ার পরে ম্যাচ করবেন, দেখবেন অ্যান্সার পেয়ে গেছেন। চলেন এই প্যারাটার ক্ষেত্রে ধরেন আপনি পড়ে বুঝেন নাই। হ্যাঁ, লাস্টে আপনি এটা পড়ছেন, দ্য ওয়েট অফ ইনরমাস ম্যাস ওয়াজ আ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স। তার মানে বিল্ডারদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, এটা বোঝাচ্ছে। হু প্লেস দ্য স্টোনস অ্যাট অ্যান ইনওয়ার্ড ইনক্লাইন ইন ওয়ার্ডার টু প্রিভেন্ট দ্য মনিউমেন্ট ব্রেকিং আপ। ধরেন আপনি যতটুকু বুঝেছেন, ওয়েট অফ ইনরমাস অনেক বেশি ভারী টারি থাকার কারণে বিল্ডারদের জন্য কষ্ট হয়েছিল, চ্যালেঞ্জ হয়েছিল, এই টাইপের কিছু একটা বুঝছেন ধরেন। ওকে, এবার আপনি বাদ দেন, ধরেন দ্য এরিয়া অ্যান্ড আর্টফেটস উইদিন দ্য পিরামিড ইটসেলফ। পিরামিড ইটসেলফ নিয়ে কি কোনো কথা হয়েছে? এই এতটুকু পরে আপনি কি পিরামিড ইটসেলফ পাইছেন? পান নাই। তার মানে এই অপশনটা বাদ। ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। ডিফিকাল্ট টাস্ক, কঠিন, এখানে কিন্তু একটু যায় যায় মনে হচ্ছে যে এখানে চ্যালেঞ্জ ছিল, রেখে দিলাম। পরেরটা দেখেন, আ কিং হু সেভড হিজ পিপল। রাজা তার পিপলদেরকে বাঁচাইছে। এতটুকু পরে রাজা তার পিপলদেরকে বাঁচাইছে, এরকম কোনো কথা আছে? নাই। এভাবে আপনি সবগুলো পড়ার পরে দেখবেন আপনার জন্য অপশন 1টা বা 2টা থাকতেছে, আপনি তখন ম্যাচ করতে পারবেন। আচ্ছা, চ্যালেঞ্জিং টাস্ক ছিল বিল্ডারদের জন্য, সো এই প্যারার জন্য অ্যান্সারটা আমরা নিব কি? 2। এখন আমি বলতেছি লিস্ট অফ হেডিং আপনি কিভাবে শুরু করবেন। আপনি হেডিংসগুলো সময় নিয়ে পড়বেন, শুরুর দিকে সময় নিয়ে পড়বেন, ভালোভাবে 2-4 মিনিট লাগুক। প্যারাগ্রাফ পড়তে গেলে আরও 7-8 মিনিট সময় লাগতে পারে। আপনি যখন শুরুতে বুঝে বুঝে 2-4টা সলভ করবেন বা 5-7টা সলভ করার পরে, তখন এটাকে আপনি অটো সময়টাকে কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবেন, 2-3 মিনিটে সলভ করতে পারবেন। এভাবে একটা প্যারার জন্য আপনি 1 মিনিটেই কিন্তু সলভ করতে পারবেন। পরে যে বিষয়টা, হেডিংয়ের গুরুত্বপূর্ণ নাউন এবং ভার্বগুলোর সমর্থক শব্দ, সিনোনিম বা এদের যদি প্যারাফ্রেজ কিভাবে করছে সেগুলোর দিকে ফোকাস রাখুন। এরপর দেখেন, প্যারাগ্রাফ পড়ার আগে সম্ভাব্য উত্তর সম্পর্কে একটি ধারণা বা অনুমান তৈরি করুন। কি অ্যান্সারটা হতে পারে? আপনি যখন প্যারাগ্রাফটা পড়তেছেন, হেডিংটাও কিন্তু পড়ে নিয়েছেন, তখন আপনি চিন্তা করবেন কি হতে পারে, এর একটা অনুমান করবেন। সবশেষে মূল প্যারাগ্রাফগুলো পড়া শুরু করুন। এত কিছু করার পরেও কিন্তু কিছু ক্যাচাল রয়েই গেছে। ক্যাচালগুলো কি? এখানে
মানে আপনি যখন প্যারাগ্রাফ পড়ছেন প্রচুর ইনফরমেশন কিন্তু আপনাকে কী করতে হচ্ছে, প্রসেস করতে হচ্ছে। এতগুলো ইনফরমেশন মাথায় রাখাটা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। পুরো প্যারাগ্রাফ পড়লাম, পড়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে, কি ঘটনা ঘটছে বুঝতে না পারা, লিস্ট অফ হেডিং না বোঝা, আপনি যখন হেডিংগুলো পড়তেছেন এইগুলোই বুঝেন নাই, মানে আসল জিনিসই আপনি ধরতে পারেন নাই, এটা কিন্তু হইতে পারে। আবার সব প্রশ্নের ক্ষেত্রে একই কৌশল কী করা, অবলম্বন করা, যেমন রিডিং প্যাসেজ 1-এর জন্য, 2-এর জন্য এবং 3-এর জন্য আপনি সব প্যাসেজের জন্য লিস্ট অফ হেডিংয়ের ক্ষেত্রে একই কৌশল, আপনি একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছেন, যে কারণে আপনার হেডিং ম্যাচিং করতে পারতেছেন না। তো এটা নিয়ে আমার কিন্তু চমৎকার একটা ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনার আশা করছি অনেক প্রবলেম দূর হয়ে যাবে। কি বুঝছেন? আশা করি বুঝছেন। কি বুঝছেন না বুঝছেন এটা কিন্তু কমেন্ট সেকশনে জানান, তাহলে আমিও বুঝতে পারবো আপনি কি বুঝছেন। সো আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত টাটা বাই বাই।